তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? ফেসবুকে কটূক্তি করেছিলেন বা সমালোচনা করেছিলেন, সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই উর্মি কিন্তু আবু সাইদকে সন্ত্রাসী বলেছিল। এই তাপসী তাবাসসুম উর্মি, তিনি আবু সাইদ, যেই আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ 5ই আগস্ট সংগঠিত হয়ে বিজয় সংগঠিত হয়েছে, আবু সাইদ প্রথম রক্ত দিয়েছে, যার রক্তের কারণে আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আলোকিত হয়েছে, উজ্জীবিত হয়েছে। তারপরে এই আন্দোলন সফল করেছে এই তাবাসসুম, সেই আবু সাইদকে বলে সন্ত্রাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম এই তারা এখানে ক্ষুব্ধ আছেন, এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যের কারণে তাকে। কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আসে যে ভদ্রলোকের নিয়োগ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল? অবশেষে শেখ হাসিনাকে ছুড়েই ফেললো ভারত। তার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শেখ হাসিনাকে ভারত ত্যাগ করতে হয়েছে, ভারতে আর তিনি স্থায়ী হতে পারলেন না। এবং তিনি কিভাবে ভারত ছেড়েছেন, কখন ছেড়েছেন, এই বিষয়টিও যদিও নিশ্চিত করে জানা যায়নি, তবে যতদূর জানা গেছে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে পৌঁছেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই নিউজটি এবং আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি বর্তমানের প্রেক্ষাপটে চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আপনারা কিন্তু সকলেই অবগত রয়েছেন, তাবাসসুম নামে একটি মেয়ে কিন্তু অনেক দিন ধরে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্যের কারণে অনেক ট্রল হয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা, তাকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে চলেছেন। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কেমন হুঁশিয়ারি দিয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু বিশ্লেষণভাবে সব কিছু বলেছে নাইম ভাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, চলুন তাহলে সেই ভিডিওগুলো আমরা বিস্তারিতর মাধ্যমে একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। তাবাসসুম উর্মিকে 48 ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে, এবং আমি মনে করি 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি। যে কর্মসূচি হচ্ছে, এই উর্মিকে যদি 48 ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয়, তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে। আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি, যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে, এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, মানুষ বলছে এবং এদেশের আপামর জনতা মেনে নিয়েছে, সেই জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে। এমনকি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসসুম উর্মির যথেষ্ট যোগ সাজশ থাকতে পারে। কারণ এই ধরনের পুলিশ অফিসার, এই ধরনের প্রশাসনিক অফিসার, এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত। কারণ একমাত্র হাসিনার দোসর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না। অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দোসরদেরকে রেখে যাওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তাবাসসুম উর্মি। সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে, এই রিসেটটাকে তিনি কটূক্তি করে আবার আওয়ামী লীগের দোসরদেরকে বসাতে চেয়েছেন, ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 1971 সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন, যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি। অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে, তার সাথে আমার দাবি হচ্ছে তাকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে। প্রিয় ভাইরা, দ্রুত লাইভটি শেয়ার করে, বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোসরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দোসররা বিভিন্ন কানাকাঞ্চিতে বসে এরকম উস্কে দেবে এবং বাংলাদেশের 1500 শহীদদের রক্তের সাথে তামাশা করবে। তাবাসসুমদের কত বড় সাহস
বাংলাদেশে 1500 মানুষকে শহীদ করেছে, তারপরেও তাদের উপরে তাদেরকে কটূক্তি করে তাদের এই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর যারা আছে প্রত্যেককে মূলোৎপাটন করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো দোসরদেরকে এস্টাবলিশ করার জন্য নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। শিক্ষক, সুধী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের সিপাহী জনতা বিপ্লব অর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে। সেজন্য এই দেশ তাবাচ্ছুমদের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি। যারা বাংলাদেশে ঘাপটি মেরে 1500 খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে, সেটা হতে পারে না। এই মুহূর্তে তাবাচ্ছুমকে অ্যারেস্ট করতে হবে, এই মুহূর্তে তাবাচ্ছুমের চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার দোসরদেরকে আপনারা চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করুন। সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তিকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছিল এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা প্রত্যাহার করতে হয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে খোরশেদ খাস্তগির। আমি একটু পড়ি। পেশাদার কূটনীতিক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির গত 25 সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের 10 দিন পর তার সেই নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 20তম ব্যাচের কর্মকর্তা 10 দিনের মাথায় কেন এটা বাতিল করা হয়েছে সেটা নিয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক কোনো ব্যাখ্যা দেননি। একটু আমরা যদি জানি আসলে ঘটনা কি, এটা তার নিয়োগ নিশ্চিত হওয়ার পরপরই মানব জমিনে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে তার যে ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, এটা আসলে কোনো ক্রমেই তিনি এই বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন না। খুব সোজা সাপটা কথা। তার অপরাধ কি ছিল আমি পড়ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের শিক্ষার্থীরা সহমর্মিতা জানিয়ে মিছিল সমাবেশ করেছিলেন। এরই অংশ হিসেবে 19 জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সমাবেশ করেছিলেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকেরা। তারা মালয়েশিয়ার নাগরিকদের সহযোগিতাও কামনা করেন। ওই সমাবেশের পর কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে, আমি আবারও বলছি সন্ত্রাসী আখ্যা দিয়ে, কাজাং থানায় রিপোর্ট করে। ফলে বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকেরা নানামুখী হেনস্থার শিকার হন। কাজান থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে বাংলাদেশের উপহাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অভিযোগ করেন। তিনি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে যুক্ত লোকজনকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলন সমর্থন দিয়েছেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন। এই হচ্ছে এই ভদ্রলোক। মানে আমি এই নিয়োগটা বাতিল হওয়া নিয়ে আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো, কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আসে যে ভদ্রলোকের নিয়োগ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বিগত সরকারের সাথে যারা প্রকাশ্যে কোলাবরেট করেছেন, মানে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে কেউ যদি বিক্ষোভ সমাবেশ করে সেই অধিকার তার আছে। ওখানে যদি তারা ওই রাষ্ট্রের কোনো আইন ভেঙে থাকে সেই রাষ্ট্র তার মতো করে ব্যবস্থা নিতে পারে। যেমন ইউএইতে মিছিল সমাবেশ যেহেতু নিষিদ্ধ, বাংলাদেশিরা সেখানে যে দাবিতেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা জানি ডক্টর ইউনূসের অনুরোধে সেটা প্রত্যাহার করা হয়েছে। তো তাহলে এখানে যদি কিছু ঘটে থাকে তার জন্য মালয়েশিয়া সরকার ব্যবস্থা নিতে পারতো এবং সেখানে নিশ্চয়ই তারা কোনো আইন ভাঙেনি, তাই তাদের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশের হাই কমিশন তার নাগরিকদের বিরুদ্ধে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মামলা করে এবং হয়রানি করায় এবং তাদের পাসপোর্ট বাতিলের দাবি তিনি তাদের গ্রুপে করেন। মানে বিভৎস অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে ভদ্রলোককে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পূর্ণভাবে একটা দেশে পাঠানোর কথা হয় তখনও এই তথ্য জানা ছিল না সরকারের। মানে নানান প্রশ্ন এসে হাজির হয়। সরকার নিজের মতো করে একটা বেসিক কিছু যদি হিসাব নিকাশ করে, বেসিক কিছু খোঁজ খবর নেয়, তাতেই এটা বেরিয়ে যাওয়ার কথা ছিল। অ্যাট দ্য সেম টাইম সরকারের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে। আমরা কি তাহলে এই প্রশ্ন করবো যে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক মতো কাজ করছে না? সরকারের গোয়েন্দা সংস্থা যদি ঠিক মতো কাজ না করে এটাও খুবই বড় একটা অ্যালার্মিং কথা। আমরা জানি না, এবং যদি সেটা না হয়ে থাকে সরকারের উচিত খুব দ্রুত এই ব্যাপারে গোয়েন্দা সংস্থার মধ্যেও যারা আছে কাদের ব্যর্থতায় এই ঘটনাটা ঘটলো বা কাদের ইচ্ছেকৃত চক্রান্তে এই ঘটনাটা ঘটলো সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে। না আমরা খুব বড় বিপদের মুখে আছি। আমি সত্যিকার অর্থে এই ঘটনাটাকে জাস্ট একজন অ্যাম্বাসেডর নিয়োগ হয়েছে, তার বাতিল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু অসতর্কতা হয়েছে, আমি এটাকে ভাবে দেখতে চাই না। এটা গ্রস নেগলিজেন্স আছে বিভিন্ন জায়গায়।
এগুলোই আমাদের কাছে ইন্ডিকেশন দেয় যে সরকার বিভিন্ন ক্ষেত্রে চরম অসহযোগিতার যে মুখোমুখি হচ্ছে সেটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ক্ষেত্রে আছে। এটা হয়তো আমাদের সামনে প্রকাশিত হয়েছে বলে সামহাউ আমরা জানতে পেরেছি, সুতরাং আমরা ধরে নিতেই পারি এরকম ঘটনা আরো বিভিন্ন ক্ষেত্রে ঘটছে এবং যেটা আলটিমেটলি এই সরকারকে বড় বিপদে ফেলবে, এটা আমরা যৌক্তিকভাবেই কল্পনা করতে পারি। আমি সরকারের কাছে খুব সিরিয়াসলি আহ্বান জানাবো তাদের সতর্ক হতে। কিছুদিন আগে একজন খাদ্য সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল, দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, 24 ঘন্টার মধ্যে তাকে সরাতে হয়েছে। এরকম বহু ক্ষেত্রে বহু জায়গায় ডিসি নিয়োগ করার পর দেখা গেছে আওয়ামী আমলে যারা বিশেষ সুবিধা প্রাপ্ত ছিল তারা আবার ডিসি নিযুক্ত হয়েছে। এরকম নানা রকম সমন্বয়হীনতা, নানা রকম ভুল সিদ্ধান্ত হচ্ছে সরকারের দিক থেকে। সরকারকে তার জায়গা থেকে মানে দিনের শেষে গোয়েন্দা সংস্থা হোক বা অন্য কোনো সংস্থা হোক, যারা এই ধরনের ভুল বার্তা দিয়ে এই ধরনের নিয়োগ করে এবং সেখানে পিছিয়ে আসতে হয়, এগুলো সরকারের ইমেজের জন্য ক্ষতিকর। আমি বিশ্বাস করি সরকার এটা বুঝবেন এবং এসব ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আর একটা কথা যোগ করে রাখা ভালো, সতর্ক হতে গিয়ে আবার এগুলো খুব বেশি দেরি করে ফেলা সেটাও ভালো হবে না, কারণ রাষ্ট্রের কাজ যত ফাস্ট হয়, এই দেশের জনগণ এই সরকারের দিকে তাকিয়ে আছে, তারা খুব দ্রুত নানা ক্ষেত্রে ভালো সার্ভিস চাইছে, সেই জিনিসগুলো খুব দ্রুত তাদেরকে আসলে করা দরকার হবে। আর একটা কথা বলে শেষ করি, এটা একটু অফ টপিক। পোল্যান্ডের মতো দেশে আমাদের একটা এম্বাসি কেন থাকতে হবে আমি আসলে নিজে জানি না। পোল্যান্ডের সাথে আমাদের কি কি বৈদেশিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য আছে, আমরা কেন একটা এম্বাসি পুষছি, কি কি বেনিফিট পাচ্ছি, সরকারের এই জিনিসগুলো খোঁজ খবর করা দরকার। আমি সরকারের কাছে এটাও আহ্বান জানাবো, বিদেশি মিশনগুলো পুনর্মূল্যায়ন করা হোক। অনেক গুরুত্বপূর্ণ দেশ যেগুলোতে আমাদের আসলে এম্বাসি থাকা দরকার ছিল, হাইকমিশন থাকা দরকার ছিল, নেই, আমাদের অনেক মানুষকে ভারতে যেতে হয়, সেগুলোর জন্য একটা নতুন পুনর্মূল্যায়ন করা দরকার। যেসব জায়গায় প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত অনতিবিলম্বে, এই ব্যয় বসার কোনো মানে নেই। আর যেসব জায়গায় জরুরি দরকার, নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে, সেখানকার জন্য নতুন এম্বাসি বা হাইকমিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হোক। এই যে এই বাচ্চাটা এ হচ্ছে একজন গরিব মানুষ, হ্যাঁ, এ ওইখানে ব্যবসা করে বসে থাকে। তো এই পুলিশেরা নাকি এর আগে বলছে যে উঠে যাচ্ছে, তো বাচ্চাটা উঠে যাচ্ছিল, কি হিসাবে এই বাচ্চাটাকে মারে, কেন এই বাচ্চাকে মারলো, বাচ্চাটা কেন মারলো দেখি। উনি একজন ট্রাফিক পুলিশ, উনি একজন ট্রাফিক পুলিশ, উনি কি কোনো বাচ্চাকে মারার অধিকার আছে? একজন ট্রাফিক পুলিশ কেন ওনার গায়ে হাত তুলতেছে? উনি একজন ট্রাফিক পুলিশ হয় কেন? সাংবাদিক ভাই আছে, আমি সাংবাদিক ভাই আছে, ভাই জিজ্ঞাসা কেউ গায়ে হাত দিবেন না। এটা হলো না ট্রাফিক, বাচ্চাকে মারছেন না, মারেন না, আমি মারিনি তো, মারেন না, বাচ্চাকে মারছেন না, মারেন ও ওকে দাঁড়ানো দাঁড়ানো বলছি, কেউ গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না, না, এই কেউ গায়ে হাত দেন না। কোনো ব্যবসা করে না, কি করে জানি না আমি, কি করে মাইরা পুরো খোয়া গেছে ডাইরেক্ট। ইউনিভার্সিটির লোকের আইছে, আয় বলতে ওরা মারছেন কেন, বলে সরি সরি বলে কি সব সমাধান হয়? সমাধান হয় না। আমাদের গাড়িতে আসা বাইরে পালায় দেয়, ওনাদের গাড়ি করে ওনাদের লোক আছে, নিয়ে যায় বাড়িতে, নিয়ার পুলিশ নিয়ে যায়, আবার মানুষকে অনেক মারধর করে, সবাই মারে, আমারও মারছে, ডেলি মারে, ডেলি প্রত্যেকদিন 4-5 বার
কথা বলতে বলেন যে তাহলে সেটা কাজ হবে। বিষয়টা অনেক কঠিন, তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন। বুঝতে পারছেন কি নিয়ে কথা? এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না, তো না চাইলে বিচারটা করবেন কই? মিনিমাম লেভেলে আসুক, বিচারটা হোক, নাকি বিচারই চান না যে মনে করেন যে তিনি দেশে আসলে আসলে বিচারের সিস্টেম থাকবে না। তবে আমরা যতটুকু বুঝি এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে, আগামী 2, 4, 10 বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্তি পাবে না। ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে। তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন, কিন্তু এরই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। অনেকে ভাবছেন যে এটা কি সম্ভব? আসো, রেডি আছি, চট করে ঢুকতে গেলে আমরাও চট করে এখানে স্বীকার করবে, এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগগুলো দিচ্ছেন। প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না। বলে ভাই কেন করবেন না? দেখেন, যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সিচুয়েশন যাই হোক, এটা ছিল ভয় পাবার একটা সিমটম, যে ভয় পেয়েছেন। পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন, এটা হচ্ছে ভয়ের সিনড্রোম। সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে, বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মাঠে থাকতে হয়, আয়োজন থাকতে হয়, না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, তাই না? তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য, মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন, কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে। তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে, কারণ বিগত সময়ে মানে গত 16 বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি, এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে, দলের কোনো অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে, অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন, সেটার মধ্যে পড়ছে, কারণ সমালোচনা সহ্য করা হতো না। আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে। তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না, এগুলো মাথায় রাখতে হবে। যেই যে অপরাধ করা হয়েছে অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে, হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, লুটপাট করার জন্য অনেকেই এখানে এন্ট্রি নিচ্ছে, এদেরকে চেনা যায় না, এবার ঘটনা তো ঘটছে, দায়ভার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে। ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে। কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল, এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই ছিল, জায়গা পায় নাই, চিনেন নাই, তাই না? চিনতে চানো নাই, টাকার বিনিময়ে দল হয়েছে, কমিটি হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, এগুলো থেকে বের হতে হবে। জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে। আচ্ছা, বলছি যে এবার ফিরে এসে কি করবে? দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল, উন্নয়ন, তবে উন্নয়ন যে রেটে হয়েছে এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না। বালিশ কাণ্ড, কত কিছু কাণ্ড যে আমরা দেখছি, এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে, তো এগুলো কই গেছে? তো এই ধরনের উন্নয়ন করা যাবে না। যে উন্নয়নটা করতে হবে 10 টাকার কাজ 10 টাকাই করতে হবে, 10 লাখ টাকাটা 10 লাখই করতে হবে। কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি, মহাসাগর চুরি দেখেছি, অনেক কিছু দেখছি, এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি, বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন, সাবধান হন, নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে। তো সেগুলোই কিন্তু ঘটছে। তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে। এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে, তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলই প্রাধান্য বিস্তার করে, বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে, এটা আমরা আজকেই লিখা দিতে পারি। তবে তারেক রহমান এই মুহূর্তে যে সেন্সটাতে ভাবটাতে আছেন, আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন, মিডিয়াকে দেখতে পারছেন, ওইগুলো মাথায় রেখে যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, সিন্ডিকেট থাকবে না, থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না, বা এই যে বিষয়গুলো, এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারা মামলা দিয়ে ঝুলাই দিব, আমার দলের বিপরীতে বললে তারা একটা মামলা করে দিব, মানে এগুলো যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরও অনেক দেরি আছে। তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর ইউনূসকে নিয়েই, আসিফ নজরুল নিয়ে আজকে জনগণ যা শুরু করছে, তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে 2বার ছিল না। যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না, আর এটার বিপরীতই ঘটে। তো সেক্ষেত্রে একটা লম্বা পথ পাড়ি দিতে হবে, আর সেই ক্ষেত্রে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতে হবে। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।